नादिया जिले के कृष्णगंज के टोंगी भाजन घाट ग्राम पंचायत में उप समिति गठन को लेकर तृणमूल और भाजपा के बीच विवाद गहराया। भाजपा प्रेरित पंचायत में तृणमूल के उप समिति के खिलाफ अविश्वास प्रस्ताव लाया, लेकिन नया गठन होने के दिन तृणमूल के सदस्य अनुपस्थित रहे। ग्राम पंचायत में 1 बजे वोटिंग तय थी, लेकिन 12:40 पर वीडियो ने वोटिंग रद्द करने का पत्र भेजा। भाजपा के 11 सदस्य मौजूद थे, जबकि तृणमूल ने संख्या कम होने का हवाला देते हुए भाग नहीं लिया। भाजपा सांसद जगन्नाथ सरकार ने वीडियो पर तृणमूल के पक्ष में काम करने का आरोप लगाया। दादा, आज के भाजनघाट पंचायते की छिलो এবং আপনার মেম্বাররা আসা সত্ত্বেও বিডিও সাহেব বা তার কোনো রিপ্রেজেন্টেটিভ এলো না, কারণটা কি? তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে WBCS অফিসাররা কতটা যে নির্লজ্জ হতে পারে, এখানকার কৃষ্ণগঞ্জের ভিডিও তার চূড়ান্ততম নিদর্শন আজকে রাখলেন। উপসমিতি গঠন কেন্দ্র করে সময় না হওয়াতে তারা অনাস্থা এনেছিল গায়ের জোরে, এক কথায়। এবং সেখানে সেই অনাস্থা উপস্থিতির সময় তার পূর্বেই আজকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন হুমকি ধমকি উপেক্ষা করে এখানকার পঞ্চায়েতের সদস্যরা, প্রধান মানুষী মণ্ডল বিশ্বাসের নেতৃত্বের সমর্থন দেখে এবং পুরনো উপসমিতির পক্ষে সহায়ক হয়ে তারা যখন পঞ্চায়েত কক্ষে উপস্থিত হয়, বিডিও এবং তার প্রতিনিধি থাকে না, একটু পরেই তারা তখন আর একটা নোটিশ ইস্যু করে। হঠাৎ যেহেতু সংখ্যাগরিষ্ঠ হয়েই যাচ্ছে, বিডিও অজ্ঞাত কারণে একটি নোটিশ জারি করে এই অনাস্থাকে ক্যান্সেল উনি করতে পারেন না, সেটাও তিনি করেছেন। এখানে সই রয়েছে। উপস্থিত যথাসময়ে তারা হয়েছে। 11 জন সমর্থনে, তারা প্রধানের সমর্থনে, উপসমিতির সমর্থনে তারা স্বাক্ষর করেছে। এবং এখানে যে আধিকারিক সেক্রেটারি আছে পঞ্চায়েতের, তাকে দিয়ে রিসিভ করেছে। এখানে তিনি দেখেছেন এবং এই সময়ের মধ্যে এসছেন বলে স্বাক্ষরও করে দিয়েছেন। অর্থাৎ প্রধানকে হটানোর জন্য, তৃণমূলের পক্ষে আনার জন্য ভাইপের জায়গা থেকে আসা এক বিডিও তৃণমূলের দালাল, সে হয়তো পাস করেছে ঘুষ দিয়ে, WBCS হয়তো পাইয়ে দেওয়া হয়েছে, তাই এই নোংরা খেলায় মেতেছে। আমি ওই ভিডিওকে দেখে ছাড়বো এবং DM হোক, যেখানে যেতে হয় যাব। এরা কতদিন দালালি আর করতে পারে তৃণমূল কংগ্রেস পক্ষে, এর শেষ দেখে ছাড়বো। বলছি, বিডিওর কি কোনো এখতিয়ার আছে যে এই 24 ঘন্টা আগে বা কোনো এখতিয়ার নেই? জনগণ যদি এই পরে এই জাতীয় ভিডিওকে ধরে জুতো পেটা করে, তাতেও আর মানে কি বলবো, বোধহয় আগামী দিন এরা এর জন্য অপেক্ষা করছে। আমরাও হয়তো ঠেকাতে পারবো না, কারণ জনগণ গণতন্ত্রের জন্য বহু খরচ হয়, আর সেই গণতন্ত্রকে এইভাবে অপমান করে ভিডিওর এখতিয়ার নেই এইসব কাজ করা। তৃণমূলের তো কোনো প্রতিনিধি আসেনি, তাহলে কি হার বুঝে কি তারা আসেনি? নিশ্চিত হার বুঝেছে, এমনি হেরেই আছে। এখানে মানুষই বিশ্বাসের নেতৃত্বে ভালো কাজ চলছে, তাই তারা ভয়ে ভীত হয়ে এইরকম নোংরামি শুরু করেছে সরকারি আধিকারিককে দিয়ে। আপনারা কি চান? আমরা চাই এই নোংরামি বন্ধ, আর শেষটা হয়তো জনতা চাইবে। এই জাতীয় ভিডিও পুলিশ অফিসারও আগামী দিন জনতার হাতে মার খাওয়া ছাড়া রাস্তা নেই। গণতন্ত্র শেষ কথা বলে, রাজতন্ত্র ঠেকাতে পারেনি অত্যাচারী হয়ে। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে যেটা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, জেহাদিদের কারখানা বানানোর চেষ্টা করছে, এই জনতাই মমতা ব্যানার্জিকে একদিন দেখে ছাড়বে। আমার নাম মানসী বিশ্বাস, ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। 6/1/2025 আজ সোমবার। আজকে আমাদের যে 3টে উপসমিতি ভাঙা হয়েছিল তার ভোটাভুটি ছিল। আমার প্রত্যেক 11টা মেম্বার নিয়ে আমরা 12:30টার মধ্যে পঞ্চায়েতে উপস্থিত হয়েছি, কিন্তু বিডিও সাহেবের যে টিম আসার কথা ছিল উপসমিতি গঠনের জন্য, সেই টিম এসে হাজির হয়নি। এই যে আপনাদের মোট কতজন সদস্য? টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আর পঞ্চায়েতের মেম্বার 21 জন সদস্য, তার মধ্যে আমরা এখানে আছি 11 জন। তাহলে তো আপনাদের টিম থেকে গেল ভোট। ভোট আমরা তো মেজরিটি নিয়ে এসেছি, কিন্তু বিডিও সাহেবের
যে আজকে ভোটাভুটি ডেট দিয়েছিল উনি তো আসেনি, আর উনি দিনের দিন মিটিংটাকে ক্যান্সেল করে দিয়েছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই কমিটি নিয়ে কাজ করতে। 11 জন আছি আমরা একসাথে, 11 জনকে নিয়ে কাজ করি। আর ভিডিও না আসার কারণটা কি? সেটা উনি যে চিঠিটা করেছে সেটাতে উনি না আসার কারণ কিছুই লেখেননি। তাহলে কি দলের পক্ষপাতিত্ব কাজ করছে ওনার মধ্যে? অবশ্যই। আপনার নাম? मानसी विश्वास, भाजनघाट ग्राम पंचायत प्रधान। उत्तर 24 परगना से खबर है। बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह और उनके पुत्र भाटपाड़ा के भाजपा विधायक पवन सिंह दोनों एक ही दिन में राज्य पुलिस द्वारा समन भेजा गया और पुराने एक मामले के संदर्भ में अर्जुन सिंह को बुधवार सुबह बैरकपुर पुलिस कमिश्नरेट के जांच विभाग के सामने पेश होने का निर्देश दिया गया है। वहीं पवन सिंह को एक अन्य मामले में कोलकाता स्थित भवानी भवन के राज्य जांच विभाग के सामने पेश होने का आदेश दिया गया है। पिता पुत्र ने इसे राजनीतिक साजिश करार दिया। हालांकि अर्जुन सिंह के आरोपों को खारिज करते हुए भाटपाड़ा नगर पालिका के उपाध्यक्ष देवज्योति घोष ने कहा कि अर्जुन सिंह के भाटपाड़ा नगर पालिका अध्यक्ष रहते हुए किए गए भ्रष्टाचार के मामले अब सामने आ रहे हैं। দেখুন, পৌরসভা সংক্রান্ত মামলায় ডিডি হিয়ারিং কল করেছে, এটা তো প্রশাসনের কাজ। প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে, এটা তো আমাদের সাবজেক্ট না। বাট আমরা এটুকুনি বলতে পারি, উনি চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় অত্যন্ত পুরো দুর্নীতিতে ডুবে গিয়েছিল। বিভিন্ন মামলা চলছে, এখন সেই সংক্রান্ত অনেক মামলাই চলছে। এখন হয়তো সেই মামলার ক্ষেত্রেই হয়তো হিয়ারিং কল করেছে কিংবা নোটিশ সার্ভ করেছে ডিডি। বিরোধী দল করার জন্য নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে? বিরোধী দল করার জন্য কি? উনি যদি দেখুন, যদি কোনো ইস্যু না থাকে এত ইজি একটা কেস দাঁড়াবে, কেস দাঁড় করাতে তার মেটেরিয়াল লাগে। উনি যে সময় চেয়ারম্যান ছিল সেই সময়কার যেসব মামলা আপনারা যদি আসেন, আপনাদের যদি খুলে দেখাই, বললাম না মিউনিসিপ্যালিটি দিয়ে একটা অ্যামাউন্ট, খুব হেভি অ্যামাউন্ট ডিরেক্টলি ওনার ফ্যামিলির লোকের অ্যাকাউন্টে হিট করেছে, তার কাছে কোনো কাজও হয়নি। এগুলো আছে, তো এগুলো উনি অস্বীকার করলে তো হবে না। চরমভাবে দুর্নীতি ছিল। যেমন কোঅপারেটিভের মামলা আছে, ফেক ওয়ার্ক অর্ডার বার করে কোঅপারেটিভ দিয়ে টাকা বেরিয়েছে, এগুলো তো হয়েছে, এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। উনি বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভাটপাড়া পৌরসভা, যখন তৎকালীন উনি চেয়ারম্যান ছিলেন সেই সময় ই টেন্ডার ব্যবস্থা ভাটপাড়া পৌরসভাতেই হয়। ই টেন্ডারে কে টেন্ডার দেবে কে টেন্ডার দেবে না, তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূল কংগ্রেস সেই সময় তৃণমূল কংগ্রেসের আমলেই টেন্ডার হয়েছে, সেই সময় কন্ট্যাক্ট গুলো পেয়েছে। আজকে ওনাকে বলবেন, উনি আপনাদের মিসলিড করার চেষ্টা করছে এইসব বলে, ই টেন্ডার বলে উনি মিসলিড করতে চাইছে আপনাদের। ই টেন্ডার উনি একটা রাজ্যের উনি তখন প্রতিনিধিত্ব করেনি, উনি একটা চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করেছে। উনি চেয়ারম্যান ছিলেন একটা মিউনিসিপ্যালিটি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না। ই টেন্ডার যখন হয়েছে সারা রাজ্যব্যাপী ই টেন্ডার হয়েছে। আমাদের সরকার সব প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির ব্যাপারে আমি তো বলবো, এই পৌরসভাটা এখন মূর্খদের হাতে চলে গেছে। যেদিন এই মামলাটা খুলবে সেদিন দেখবে পৌরসভাকে তার জমি না, জমি না তো পৌরসভা, ওটা জমি না। এটা ভাটপাড়া পৌরসভা, ওটা জমি না। কিছু জমি আছে যেটা প্রিয়াঙ্কু পান্ডের নিজের জমি, আর কিছু জমি আছে ওখানে যেটা রেলের আগে রেল লাইন থাকতো, সেটা কোম্পানিদের জায়গা, অ্যাকচুয়ালি রেলেরও জায়গা না ওটা। আপনি জানেন প্রিভিয়াস টাইমে রেলকে জমি কিনে দিতে হতো, তখন রেল লাইন এই জুট মিলি এলাকাতে যেত। সেই রেল যখন উঠে গেলে এই জমিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিদের জায়গা, যে মিলের কোম্পানি আছে তাদের জায়গা, এটা সরকারি জায়গাই না। পৌরসভা চেয়ারম্যান আরে মূর্খ যেখানে থাকবে, যেখানে কোনো লিগাল তাদের কোনো মানে জানে না, তারা এইসব করে যাচ্ছে। করতে দিন, এটা লেজে গোবর হবে। সরকারি টাকা খরচ করে কেস করছে, আর কেসে যখন হারবে তখন দেখবেন মুখ থুবড়ে পড়বে। এই অবস্থা আছে এই কেসের। এখনো ঠিক করিনি, যাওয়ার ইচ্ছা আছে, যেতেও পারি। কালকে 12টার সময় ডেকেছে ওই ব্যারেকপুর ডিডিতে, খুব সম্ভাবনা আছে আমি যেতে পারি। এই যে একাধিক নোটিশ আপনার কাছে আসছে, এগুলো কি ইউটিউব থেকে পরিচালনা করছে মনে হচ্ছে? এটা সরাসরি মমতা ব্যানার্জি করাচ্ছে। আসলে
এখানে সোমনাথ শ্যাম প্রিয়ঙ্কু পান্ডেকে মার্ডার করার প্ল্যান করেছিল। সোমনাথ শ্যাম পার্থ ভৌমিক আমাকে খুন করার পর যেন এখানে একটা চাংড়া আছে অমিত সিং, তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাটাক করেছিল। এই সব মামলাগুলো হাইকোর্টে চলছে। হাইকোর্টে চলার জন্য আমাদের উপরে প্রেসার দেওয়ার জন্য, যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয় আমরা কেস থেকে ব্যাক করে যাই, তার জন্য এইসব হচ্ছে। আমি মনে করি এসব মূর্খর আছে এরা। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য সারা পশ্চিমবাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি, সনাতনীদেরকে নিয়ে লড়াই করছি, আগামী দিনে লড়াই করব। আমরা এইসব ডোন্ট কেয়ার, আমরা এসব নিয়ে মনেও করি না। বলছি সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি? আইনও আছে তো, যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাবো? এর একটা নিয়ম আছে, এর একটা আইন আছে, এই আইনটা মেনে করতে হয়। হ্যাঁ, রক্ষা কবচ নিয়েছিলেন, সে তো রক্ষা কবচ দিয়েছে হাইকোর্টে গেলে। এই যে মামলা, এই মামলা হাইকোর্টে রক্ষা কবচ আছে। এই মামলাতে বা পবন সিংকে যে মামলা করেছে 20 সালে মামলা, মাঝখানে কোনো পবন সিংকে ডাকাডাকি নেই, সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ আছে। কিন্তু এরা মূর্খ আছে, এরা বুঝতে পারছে না কালকে সরকার 26-এ সরকার থাকবে না মমতা ব্যানার্জি। যেভাবে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে তুলে নিয়েছে, সনাতনীরা কিছু হলেও সজাগ হয়েছেন, কিছু হলেও এগ্রেসিভ হয়েছেন। সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য বাংলায়, পশ্চিমবাংলায় এই সরকারকে সরাবেনি। 26 সালের যখন এই সরকার থাকবে না, যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে, তারা নিজেকেও বুঝে নেবে যে আমরা কি ভুল করেছি, তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে। এখনো চলছে তো। কালকে আমি গেছিলাম নদীপ কোর্টে, নদীপ কোর্ট থেকে আমি ইস্কন মন্দিরে গেছি। আমাকে একটা 80-82 বছরের মানুষ বলছেন আপনি সাবধান থাকুন, আপনাকে এই সরকার মারিয়ে দেবে, খুন করাবে। একটা বয়স্ক মানুষ, আমি চিনিও না লোকটা, একজন সাধু সন্ন্যাসী মানুষ। তো এখানে বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা লড়বে তাদেরকে উনি এইসব করবেন। আপনি যে কাল যাচ্ছেন, যে যদি চান কোনো প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, শারীরিক কোনো প্রিপারেশন? দেখুন, আমি সবসময় প্রিকশন নিয়েই থাকি, কিন্তু যখন মৃত্যু থাকবে কেউ বাঁচাতে পারে না। কিন্তু মানুষ হিসাবে আমার যা করণীয় আমি করেই যাব। দ্বিতীয়, যারা এই ধরনের ঘটনাগুলো করছেন, এখন একটা নতুন ভাইরাস বেরোচ্ছে, এই ভাইরাসের মধ্যে এই যে সব অ্যালার্ট জারি হচ্ছে, এরা এইসব ডাকতে পারে কি না পারে, এটাও একটা আইনের ব্যাপার আছে, জানতে হবে। खबर हुगली से है। चुचुड़ा नगर पालिका के पानी के कनेक्शन से अवैध रूप से मछली पालन का मामला सामने आया है। कपालडांगा के न्यू जीएस कॉलोनी के निवासी रतन विश्वास ने नगर पालिका के पानी का इस्तेमाल कर शिंगी, मागूर और रंगीन मछलियों की खेती कर रहे थे। मंगलवार सुबह गुप्त सूचना के आधार पर नगर पालिका के जल विभाग के अधिकारी पार्षद दिव्येंदु अधिकारी, सहायक अभियंता सब्यसाची दास और स्थानीय काउंसलर निर्मल चक्रवर्ती ने उनके घर पर छापा मारा। जांच में पता चला कि रतन ने घर के पास एक प्लॉट खरीदकर 15 पक्के टैंकों में मछली पालन कर रहे थे और नगर पालिका के पेयजल का उपयोग कर रहे थे। साथ ही घर के दीवारों और छत पर भी मछली पालन के लिए टैंक और एक्वेरियम बनाए गए थे। कुल 3 जल कनेक्शन मिले, जिनमें से एक मुफ्त सरकारी कनेक्शन था। रतन ने दावा किया कि उन्हें अनुमति की आवश्यकता के बारे में जानकारी नहीं थी। अधिकारियों ने दस्तावेज लेकर नगर निगम में उपस्थित होने को कहा है। पार्षद दिव्येंदु अधिकारी ने कहा कि ये पूरी तरह से अवैध है और दस्तावेजों की जांच के बाद उचित कार्यवाही की जाएगी। জল চুরি করছিল, ডোমেস্টিক লাইনে ওরা কানেকশন নিয়েছে, কমার্শিয়াল লাইন ইউজ করছে। এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আর একটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন, এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে, ওই হোল্ডিং থেকে এই হলে, এবং বিভিন্ন রকম বড় বড় চুবাচ্চা করে সম্পূর্ণ বেআইনিভাবে উনি মাছ চাষ করছেন। 2টো হোল্ডিং আছে ওনাদের, সে ওনার 2টো কানেকশন প্রাপ্য, উনি সম্পূর্ণ বেআইনিভাবে একটা ফ্রি কলের কানেকশন নিয়েছে।
ভাড়াটা দেখিয়ে। তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি, লাইন ডিসকানেক্টের জন্য অর্ডার করে দিয়েছি, আজ ফ্রি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। মোটর কি ইউজ করা হচ্ছিল? মনে হচ্ছে মোটর ইউজ করছে, এখন মোটরটা খোলা আছে, যেহেতু শীতকাল জল কম লাগে তাই এখন মোটরটা খুলে রেখেছে, ওখানে মনে হচ্ছে মোটর ইউজ করতে। ভাড়াটে কি ছিল না? ভাড়াটে যে ফ্রি কানেকশনটা ভাড়াটের নামে নেওয়া হয়েছে? হ্যাঁ, ভাড়াটের নামে তো লাইন আমরা দিই না, মিথ্যে করে ওরা লাইনটা নিয়েছে। কি পদক্ষেপ নেই? দেখুন, একটা কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পরিবার যাতে জল পায়, কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে পানীয় জলের, বাকিরা পাবে না, এটা তো হতে পারে না। এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ বেআইনিভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন, তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন, বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন, ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করে, আজ সকালে বিধায়ক আমাকে ফোন করে জানান যে এই ব্যাপারটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। উনি আসছেন, কিন্তু আপনারা জানেন যে উনি অসুস্থ, পা ভেঙে গেছে, উনি একটুখানি ডাক্তারের পরামর্শে রেস্টে আছেন। তখনই পৌরসভার দপ্তর আসা মাত্রই আমরা সবাই এখানে আসি, এসে দেখি বিপজ্জনক ব্যাপার, অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনিভাবে প্রায় 16-17টি চৌবাচ্চা করে মাছের চাষ হচ্ছে। বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোরিয়াম রাখা রয়েছে। দুটো হোল্ডিং এ আইনিভাবে জল দেওয়া আছে, জলের লাইন নেওয়া আছে, কিন্তু হোল্ডিং বিভিন্নভাবে এই হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে, অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে। শুধু তাই না, কোনোভাবে বেআইনিভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, পৌরসভার সিআইসি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন, তারাও দেখেছেন যে এমনকি ঘরের ভেতর, এই ঘরটার ভেতর আমরা একটা কানেকশন দেখলাম যেখানে হয়তো টেম্পোরারি পাম্প লাগিয়ে সাকসানো। नदिया के शांतिपुर इलाके में साहिब दास पर अपनी पत्नी मौसमी दास की मारपीट कर हत्या करने का आरोप लगा है। मृतका के परिवार के अनुसार शादी के बाद से ही साहिब मौसमी पर शारीरिक और मानसिक अत्याचार करता था। मौसमी द्वारा विरोध करने पर उसे मारा पीटा जाया करता था और परिवार ने साहिब के अवैध संबंधों का भी आरोप लगाया। कल मौसमी की मौत की खबर मिलने के बाद परिवार ने पुलिस को सूचित किया। शव पर चोट के निशान देख परिवार ने हत्या का शक जताया है। आरोपी दामाद फरार है और पुलिस मामले की जांच कर रही है। কি হয়েছে? ঘটনাটা হয়েছে ওদের, আমার মেয়ের বিয়ে। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি বেথুয়া ডৌরি, শিশুরিয়া, দোবাডাঙ্গা, দাসপাড়া। এবার বিয়ে দিয়েছি আজ 15 বছর হয়ে গেল। নাতি হয়েছে, বড় নাতির বয়স 13 বছর আর ছোটটার 5। তা ওদের মানে আজ 10-12 বছর থেকে সমানে অশান্তি ওদের হয়েই থাকে। অশান্তির সময় কি বলে? মানে বলতে গেলে আমার জামাই রাজমিস্ত্রি কাজ করে, ও মানে প্রত্যেক দিন মদ খায়, মদ খেয়ে এসে বাড়িতে নানান রকম অত্যাচার। এই যে শীতের দিন, এখন বর্তমান ছেলেপেলে নিয়ে হয়তো দেখা যাচ্ছে শুয়ে আছে, মদ খেয়ে রাত 10টার সময় বাড়ি এসে প্রস্তাব ফিরিয়ে দিল বিছানাতে, বালতিতে করে জল ঢেলে দিল, ঘুমাতে দেয় না। মানে ফোন করি, মেয়ের সাথে কথা বলি, নাতিগুলোর সাথে একটু গল্প করি। তা কালকে যখন ফোন করলাম, ফোন তুললো না, সুইচ অফ। রাত্রে 11:30টার সময় দিল্লি থেকে আমার কাছে ফোন আসে যে আপনার মেয়ে মারা গেছে, গলায় দড়ি। জামাই বাড়ি থেকে জানানো হয় না? কেউ জানায়নি আমাকে। আচ্ছা, এইবার যখন আমি ওখান থেকে খবর নিয়ে, আমি ওদের পাড়ার একজনের নাম্বার ছিল, আমি তাদের কাছে জানলাম, ওরা বললো যে হ্যাঁ ঘটনা ঠিক, ও মারা গেছে, গলায় দড়ি দিয়েছি। আমি ওখান থেকে রাত 12:30টার সময় গাড়ি করে এসে এখানে 2টোর সময় এসেছি, এসে দেখছি থানার স্টাফ গিয়ে লাশ গাড়িতে তুলেছে, কিন্তু তার যা চিহ্ন দেখা যাচ্ছে এখানে কিন্তু গলায় দড়ি দেওয়ার কোনো চিহ্ন নেই। এই সাইড তার রক্ত ঝরছে, দাঁত দিয়ে রক্ত ঝরছে, কিন্তু গলায় দড়ি দিলে এটা হয় না। ওকে দেওয়ালে ঘষে মেরেছে, মারার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি। দড়ি নয়, তাও কাপড় মানে বাড়িতে বলতে ও আসে, আশেপাশে আসি, ওই যে আমরা সকালে গেছি ওর বাড়িতে, ও সবাই বলছে যে ছিল, একটু আগেই ছিল। কি চাইছেন এখন? আমি চাইছি ওর শাস্তি হোক। আপনার আমার মেয়ের উপরও যে অত্যাচারটা করেছে, ওর যেন শাস্তি হোক। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে, আমার ছেলে নেই। এটা আমার বড় মেয়ে, আর একটা আমার ছোট মেয়ে আছে।
আমার ছেলে নাই, দুটো মেয়ে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মাধব দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বেথরডি গ্রাম, ধোবাডাঙ্গা দাসপাড়া, পোস্ট চিচুড়িয়া, থানা নাকাশিপাড়া, জামাইয়ের জেলা নদিয়া। জামাই আর জামাইয়ের বাড়ি হচ্ছে আরবান্দি। আরবান্দি যে অঞ্চল আছে, অঞ্চলের পাশেই। बांकुड़ा के विष्णुपुर में फ्लाईओवर निर्माण के चलते रेल लाइन की दूसरी ओर बसे 20 गांव विष्णुपुर शहर से लगभग कट गए हैं। शिक्षा, स्वास्थ्य और दैनिक जरूरतों के लिए शहर पर निर्भर इन गांवों के लोग अंडरपास की मांग कर रहे हैं। रेल फाटक बंद होने से लोगों को लंबे समय का यहाँ पर लंबे रास्ते का इंतजार करना पड़ रहा है, जिसके चलते आपको बता दें दुर्घटनाओं परेशानी का भी सामना करना पड़ रहा है। बार बार प्रशासन से गुहार लगाने के बाद भी समाधान न मिलने पर स्थानीय छात्र और ग्रामीणों ने आज NH 60 पर विष्णुपुर फ्लाईओवर के पास प्रदर्शन करते हुए सड़क जाम कर दिया। प्रदर्शनकारियों ने कहा कि जब तक अंडरपास के निर्माण की लिखित आश्वासन नहीं मिलेगा वे प्रदर्शन जारी रखेंगे। इस विरोध के कारण राष्ट्रीय राजमार्ग पर यातायात पूरी तरह से ठप हो गया है। আমরা এই ওভারব্রিজের দক্ষিণ প্রান্তের 20টা-22টা গ্রামের বাসিন্দা। প্রতিদিন প্রতিনিয়ত এই রোড পেরিয়ে শহরে যেতে হচ্ছে। শহরে যাওয়ার যে রাস্তা আমাদের ফটক পেরিয়ে যেতাম, এখন এই ফ্লাইওভারটা হওয়ার পর আর কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। কারণ এই ছোট ছোট বাচ্চা, শিশু থেকে আরম্ভ করে বাজার করতে যাওয়ার থেকে আরম্ভ করে প্রতিনিয়ত একটা ওষুধ কিনতে হলে আমাদের শহরে যেতে হয়। যাবো কিভাবে? রাস্তা কোথায়? এই ফ্লাইওভারের উপর দিয়ে তো আর হেঁটে যাওয়া যায় না। এখানে গাড়ি যাবে, আমাদের যেতে পারছি না। সেই রাস্তার দাবিতে আমরা আজকে পথে নেমেছি, অনেক জায়গায় গেছি, সেই মানুষরা কেউ সুরাহ করতে পারে না। সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, বাধ্য হয়ে নেমেছি। অবশ্যই বৃহত্তর আন্দোলন হবে। আজকে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি ওনারা আমাদের সাথে এসে কথা বলেন, আমরা জানতে চাইবো আমরা পেরে যেতাম এই মুহূর্তে থেকে আমরা পেরে কিভাবে, এটাই আমাদের দাবি। স্থানীয় প্রশাসন আসুন, আমরা রেলের কাছে গেছি, আজকে আমরা বাধ্য হয়েছি রোডের হয়ে দাঁড়াতে। স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাইবো আমরা পেরোবো কোথায়, কোন রাস্তা দিয়ে পেরাবো, এটাই আমাদের দাবি। আমাদের যাতায়াতের একটা ভীষণ অসুবিধা, গ্রামের সাথে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ধারের 22টি গ্রাম আছে, 22টি গ্রামের মানুষজন, স্কুলের ছাত্রছাত্রী, সামনে আমাদের এখানে হাই স্কুল আছে, সেখানে সমস্ত গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং বয়স্ক মানুষরা, চাষিরা কোনোভাবে এই ফ্লাইওভারের উপর দিকে যাতায়াত করা যাচ্ছে না। সেই জন্য আমাদের আন্ডারপাসের দাবি করে আসছি, দীর্ঘদিন এই দাবি। আন্ডারপাস না তৈরি করে আজকে উড়ালপুরে এই এত সুন্দর উড়ালপুরে উদ্বোধন হয়ে গেল, কিন্তু বিকল্প রাস্তা এখনো অব্দি তৈরি হয়নি। সেই দাবিতেই আমাদের আজকে আন্দোলন। ভীষণ অসুবিধায় আছি। আজকে একটা রেল লাইনের ধারে আপনার মালগাড়িকে দাঁড় করে দেওয়া হয়েছে, তার নিচে পারাপার করতে মানে জীবনকে ঝুঁকি নিয়ে রেল লাইনের মাথা নিচু করে সাইকেল ধারে পড়ে এইভাবে পারাপার করছে। আমরা বলতে চাই दिनहाटा के बसंती हर हाट स्वास्थ्य केंद्र के मैदान में सोमवार देर रात बमबाजी की घटना से क्षेत्र में हड़कंप मच गया। इस घटना में स्वास्थ्य केंद्र के प्रतीक्षालय को मामूली नुकसान पहुंचा और इलाके में दहशत फैल गई है। तृणमूल कांग्रेस के दिनहाटा ब्लॉक 2 के सह सचिव विश्वनाथ किन्नर ने इसे समाज विरोधी तत्वों की साजिश बताया, जो तृणमूल की छवि खराब करना चाहते हैं। वहीं क्षेत्र के तृणमूल अध्यक्ष दीपक बर्मन ने आरोप लगाया कि यह बीजेपी समर्थित समाज विरोधियों की करतूत है। उधर बीजेपी के कूच बिहार जिला सचिव अजय रॉय ने इन आरोपों को खारिज करते हुए कहा कि पूरे राज्य में बमबाजी आम हो गई है और तृणमूल नेता इस तरह की घटनाओं में खुद शामिल है। उन्होंने तृणमूल सरकार पर राज्य में अराजकता फैलाने का आरोप लगाया। उत्तर 24 परगना के बाशीरहाट से खबर है। हाल ही में पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी द्वारा किए गए एक विवादास्पद बयान के संदर्भ में राज्यपाल सीवी आनंद बोस ने सीमा सुरक्षा बल की तैयारियों पर जोर दिया है। उन्होंने कहा कि बीएसएफ देश की सुरक्षा के लिए किसी भी स्थिति का सामना करने के लिए तैयार है। उत्तर 24 परगना के बशीरहाट उपमंडल के सुंदरवन में हिंगलगंज ब्लॉक के बाकड़ा 118 नंबर बटालियन के सामाजिक कार्यक्रम में राज्यपाल ने कहा कि सीमा पर बीएसएफ के जवान किसी भी चुनौती का सामना करने के लिए तैयार हैं। कहा कि एक तरफ सीमा पर निगरानी रखी जा रही है, वहीं दूसरी तरफ बीएसएफ के जवान स्थिति पर नजर बनाए हुए हैं। राज्यपाल ने यह भी कहा कि सीमा पर हाल की घटनाक्रमों को देखते हुए उन्हें बांग्लादेश के साथ संबंधों को लेकर सतर्क रहना चाहिए।
मंगलवार दोपहर लगभग 3 बजे उन्होंने बांकड़ा कैंप से विशेष सुरक्षा के साथ कालिंदी नदी के स्पीड बोट से भारत बांग्लादेश सीमा के 0 पॉइंट का दौरा किया। इसके अलावा उन्होंने 118 नंबर बटालियन के सीमा सुरक्षा बल के अधिकारियों के साथ सीमांत निगरानी पर चर्चा की। सुंदरवन में उन्होंने बंगाली संस्कृति को भी सराहा, जहां उन्होंने धामसा मादल की तान पर झूमर गाने का आनंद लिया। राज्यपाल ने विभिन्न चिकित्सा कैंपों का भी दौरा किया और बंगाल की समृद्ध संस्कृति को देखकर प्रसन्नता व्यक्त की। Things, good things mostly. Some of them had problems like they're not getting the installments in time for house construction. Some others have individual problems which they wanted to take it up with me. We will certainly take it up with the appropriate authorities and follow it up from the Rajbhag. Sir, we are hearing Hingolgon. There is so many. See, India is a great nation which has internal strength to guard against any exigencies. Our BSF is fighting fit. They are well oiled and kept fighting fit. They know how to tackle the situation and they will do it. State government state government is. So the purpose of this visit was twofold. One is to meet the people, understand their problems and try to sort it out with the authorities concerned. Second is to meet our brave hearts of the BSF for guarding the borders. It is a very, very perilous exercise, but they are doing excellently well. These two missions have been combined here because the BSF took the initiative to call the villagers also here. A lot of activities have been organized to benefit the villagers here. That's why you have seen them here. And some aid is also distributed to them. And the grievance redressal is one of the major functions of the governor. You know, we have started what is called the peace room in the Raj Bhavan, where anybody can approach with any grievance which they have. We will intervene timely and take necessary steps. You know, the basis for this, when the governor takes the oath, there are two things which he promises. One is to be the custodian of the Constitution of India. Second is to work for the welfare of the people of Bengal. So people of Bengal is very important to me. That's why I come here. This is part of the exercise. This is only the beginning. The great exercise is called, you know, Amar Gram, going to the villages, being with them, if possible staying with them and understanding their life, their problems, their emotions and also responding to it in a very, very positive way. खबर बांकुड़ा से है। बीजेपी सांसद सौमित्र खां को विष्णुपुर स्टेशन पर आंदोलनकारियों के विरोध का सामना करना पड़ा। विष्णुपुर स्टेशन के प्लेटफॉर्म नंबर 1 पर अंडरपास निर्माण को लेकर आंदोलन कर रहे प्रदर्शनकारियों से बात करने पहुंचे सांसद को जबरदस्त विरोध का सामना करना पड़ा। सांसद ने अपनी उपलब्धियों को गिराने की कोशिश की, लेकिन आंदोलनकारी ग्रामीणों ने उन्हें घेर लिया और विरोध प्रदर्शन किया। इस दौरान सांसद ने कहा, 20 लोगों के घेरने से मैं डरने वाला नहीं हूं। मैं इस समस्या का समाधान करने आया हूं। अंडरपास को जल्द से जल्द बनाने का प्रयास करूंगा। सांसद सौमित्र खां ने दावा किया कि अंडरपास का काम राज्य सरकार के सहयोग की कमी के कारण रुका हुआ है। हालांकि आंदोलनकारियों ने साफ कहा कि वे केवल अंडरपास निर्माण चाहते हैं। यदि निर्माण कार्य जल्द शुरू नहीं होता तो उन्होंने रेलवे अवरोध करने की भी चेतावनी दी। উনি প্রতিশ্রুতি দিলেন যে আমাদের যে দাবি সেটা মেনে নেবেন এবং তার জন্য উনিও বলছে আমি চেষ্টা করব। জানি না কতদূর উনি করতে পারবেন। তার আগে আমরা চাই, হ্যাঁ 6 মাস 8 মাস কতদিন লাগবে জানি না, কিন্তু ছেলেমেয়েদের স্কুল যেতে হবে, আমাদের হসপিটাল, আমাদের মানে খাওয়া দাওয়া সবকিছু এখানে বলতে হয়। তাহলে আমরা যাবোটা কোন দিকে? আজকে এতদিন ধরে আন্দোলন করছেন, কেউ আপনাদের পাশে না? কেউ ছিল না, কেউ না, কারোর কানে সব কথা যায়নি, কেউ দেখিওনি। আজকে চাপে পড়েই কি এসেছেন? হ্যাঁ অবশ্যই। উনি আমাদের, আমরা ভোট দিয়ে ওনাকে জিতিয়েছি, ওনাকে তো দেখাতে হবে। আর উনি এসে এখানে এসে কি তৈরি করেছে সেটা বলতে এসেছে। আমরা তো সেটা শুনতে চাই না। আমরা চাই আমাদের দাবিটা উনি শুনুক, ওনার কথা আমরা শুনতে চাই না। উনি কি বললেন কতদিনের মধ্যে হবে? উনি বলেছে 1 সপ্তাহের মধ্যে। এখন কথাবার্তা বলবে, এখন কি করে কতদিন হয় জানি না। উনি তো বলছেন রাজ্য সরকার এসে তো আপনাদের প্রশ্ন করুন। সৌমিত্রকা কি বললেন এসে সাংসদ? উনি তো বলছেন যে আমি এই আন্দোলনের সাথে আছি, 1 নম্বর। 2 নম্বর উনি বলছেন এনওসি যদি রাজ্য সরকার দিয়ে দেয় তাহলে আমি 15 দিনের মধ্যে টেন্ডার করে
আমি কাজটা শুরু করব, এটা বলেছেন। কিন্তু এনওসিটা নেওয়ার দায়িত্ব কার? আমাদেরকে, আমরা সাধারণ পাবলিক এনওসিটা আমাদেরকে দেবে কেন? নবান্ন। তাহলে এসডিও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, জিআরএম সাহেব আছেন, তারা নবান্নে যে ওই অর্ডারটা বার করে আনুক, আর যদি নাই আনতে পারে সেটাও বলুক। উনি কিসের সাংসদ? উনি যে এমপি, উনার তো একটা দায়িত্ব আছে, উনি সংসদে সেটা পাস বলে। রাজ্যগুলো কার? কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকার। কেন্দ্রের কোনো অর্ডার কি রাজ্য মানে না? বহু কয়েকটা কেন্দ্রীয় সরকারের অর্ডারে হয়েছে, এখনো হচ্ছে। তাহলে উনি ডাইরেক্টলি আমাদেরকে, আমরা আন্ডারপাস চাই, কে এনওসি দিচ্ছে না, কে অ্যালটমেন্ট দিচ্ছে না, কে বাজেট দিচ্ছে না, এইটা আমরা শুনতে চাই না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাত 3টার সময়তে জনগণকে কোনো নোটিশ না করে রাতারাতি ওনারা রাস্তাটা বন্ধ করে দিলেন। তারপরে কোনো বিকল্প ব্যবস্থা না করেও যেদিকে আমরা একটু আধটু ফেরাচ্ছিলাম, তাও একটা মালগাড়ি সাইটিং করে ওনারা রেখে দিয়েছে। এটা একদম ন্যায়সঙ্গত, এটা ন্যায়সঙ্গত, এটা রেলেরও ভুল, এটা রাজ্য সরকারের ভুল। বাস্তব কথা বলতে কেন হবে না, এটা খুব অনৈতিক, খুব বাজে হয়েছে। এটা আন্ডারপাসটা খুব দরকার। এবং আমি আজকেও স্টেশন ম্যানেজারকে, আমি ডিআরএমকে চিঠি দিচ্ছি এবং দিয়েছি, 24 তারিখে আবার দিচ্ছি। আর গ্রামবাসীরাও, আমার ছোট ছোট বোনেরা আছে, ছোট বোনেরা যাতে স্কুলে ভালো করে পৌঁছাতে পারে, সুরক্ষিত পৌঁছাতে পারে, তার ব্যবস্থা করবো। আর আমার এসডিওকে একটা রিকোয়েস্ট করতে আজকে যাবো যে একটা চিঠি রেলওয়ে বোর্ডকে আপনি পাঠান যে আন্ডারপাসটা করার জন্য। আপনারা তো জানেন এইটাই তো রাজ্য সরকারের ভুল। হঠাৎ করে হয়, হঠাৎ করে চিঠি, এটা চিঠি দিয়েছে ওভারব্রিজের, আর এটা চিঠি দেয়নি। চিঠি তো দুজনের দিয়ে দেওয়া উচিত না? দুজনেরই। বিক্ষোভ ভালোবাসে মানুষের সুযোগ সুবিধা অসুবিধার কথা তো একটা ব্যক্তি বেঁচে আছে, সেটা সৌমিত্র খা। তাকে তো শুনতে হবে, তাকে তো শুনতে হবে। সুবিধা হলো শুনতে হবে, অসুবিধা হলো শুনতে হবে। কারণ গ্রামবাসীদের সবচেয়ে অসুবিধার কথা এদের। নিশ্চিত হবে, 2-4 জন তো তখন বিচ্ছৃঙ্খলি করে, তারা ভাবে যে তারা উত্তেজিত থাকবে, তারা তো কষ্ট পাচ্ছে, তারা উত্তেজনা দেখাবে, এটা স্বাভাবিক। তারা কি কোনো রাজনৈতিক দলের? না, আমি এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে মনেই করি না। কারণ আমার কাছে পুরাতন দলও তো বন্ধু, আর নিচন 2004 বন্ধু। আমি কাছে সবাই এখানে গ্রামবাসী। खबर अलीपुर द्वार से है। जिला स्वास्थ्य विभाग के सम्मेलन हॉल में स्वास्थ्य सेवाओं के उत्कृष्ट प्रदर्शन के लिए 20 हेल्थ एंड वेलनेस सेंटर को सम्मानित किया गया। हाल ही में कोलकाता में आयोजित राज्य स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग के कार्यक्रम में अलीपुर द्वार जिले को स्वास्थ्य सेवाओं में दूसरा स्थान दिया गया। इस अवसर पर अलीपुर द्वार के जिला मजिस्ट्रेट आर विमला और मुख्य स्वास्थ्य अधिकारी डॉक्टर सुमित गांगुली ने स्वास्थ्य कर्मियों को प्रमाण पत्र और स्मृति चिन्ह प्रदान कर सम्मानित किया। আমরা এটা একসঙ্গে সব কটকার করেছি, যেটা হচ্ছে একটা ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স, একটা সার্টিফিকেশন হয়। এটা সেন্ট্রাল ইয়ে থেকেই হয় যে প্রত্যেকটা স্টেটেই এটা কোয়ালিটি অ্যাসুরেন্সের ওপর একটা সার্টিফিকেট দেওয়া হয়, সাব সেন্টার থেকে শুরু করে একদম হসপিটাল, টপ হসপিটাল অবধি। তো সেটা আমরা এই গত বছর থেকে বিভিন্ন স্তরে আমাদের এদেরকে ওই মানে সার্টিফিকেশন কোর্সের জন্য মানে যাতে পায় তার জন্য বসিয়েছিলাম। তো এক এক সময় এক একজন মানে কোয়ালিফাই করতে থেকেছে, সেইভাবে তাদের সব আজকে একসঙ্গে। আর তার সাথে আমরা ইয়ে পেয়েছি, কি বলে, আমাদের ওভারঅল স্টেটে দ্বিতীয় হয়েছি আমরা রাজ্যে এই নাম্বার অফ কোয়ালিফিকেশন মানে সার্টিফিকেশন পাওয়াতে। কোচবিহার প্রথম হয়েছে, আমরা দ্বিতীয়। তো সেই জন্যে একসঙ্গে সবাই সার্টিফিকেট, তারপরে সার্টিফিকেটগুলো ওরা পাঠায়, দেখলেন মা দিয়ে ওরা যেগুলো পাঠায় সার্টিফিকেটগুলো, সেইগুলো একসঙ্গে তাহলে সেগুলোকে বিতরণ করা, একটা পুরস্কার বিতরণের মতো সেটাকে করা, আর আমাদের এইটাকে সেলিব্রেট করা যে আমরা এটা করতে পেরেছি, দ্বিতীয় হতে পেরেছি। আর বাকিদের যারা হয়েছে তাদের একটা রিকগনিশন, যারা এটা করেছে। ইনকোয়াস বিষয়টা মানে আমাদের যদি একটু বল, মানে ইনকোয়াস হচ্ছে যে একটা পুরো নানা রকম প্রোগ্রামের ওপর এক একটা জায়গায় এক একটা হাসপাতাল বা সাব সেন্টার ইত্যাদি এগুলো দেখা হয়, তার সার্ভিসের কোয়ালিটিটা কীরকম, সেটা মানে ওই সেই সেফটি থেকে শুরু করে কী সার্ভিস দিচ্ছে, তার আউটকাম কী, তার রেকর্ড কীরকম মেনটেন করছে, তার আউটপুটটা কী হচ্ছে, নানা স্টেজে দেখা হয়। প্রায় 10-12খানা স্টেজ আছে, পুরোটা পরপর ওখানে অনেক প্রচুর প্রশ্ন থাকে, সেগুলো পুরোটা ফেস করতে হয়। সে ওষুধ কীরকম আছে, প্রত্যেকের জন্য আছে কিনা, কতটা স্টক আছে, খাতাপত্রগুলো ঠিক আছে কিনা,
আপনার পরিষ্কার আছে কিনা, আবর্জনা কিরকমভাবে পরিষ্কার করা হয়, সেইভাবে প্রত্যেকটা স্টেপ দেখা হয়, যেটা যেরকম স্তরে যেগুলো থাকার কথা সেইগুলো ঠিক মতন আছে কিনা আর সেই সার্ভিসটা দিতে পারছি কিনা আমরা। আজকে কতজন সেন্টারকে দেওয়া হলো পুরস্কার? এরকম পুরস্কার এরকম। खबर दक्षिण दिनाजपुर से है। जिले के बालूरघाट में तृणमूल कांग्रेस ने मुख्यमंत्री ममता बनर्जी की तस्वीर का दुरुपयोग कर झूठे विज्ञापन देने के खिलाफ साइबर क्राइम थाने में शिकायत दर्ज की। जिला तृणमूल के महासचिव महफीज उद्दीन मियां के नेतृत्व में ये शिकायत दर्ज की गई। महफीज उद्दीन ने बताया कि सोशल मीडिया पर ममता बनर्जी की तस्वीर का इस्तेमाल कर महिलाओं को 40,000 रुपए के कर्ज का झूठा वादा किया जा रहा है। उन्होंने दोषियों को सख्त सजा देने की मांग की है। আজকে একটা অভিযোগ জানালেন সাইবার ক্রাইম থানায়, কি বিষয় এবং কেন? আজকে এই অভিযোগ জানালে আমাদের দলনেত্রীর ছবি ব্যবহার করে একটা অ্যাপস তৈরি করে মানুষদের প্রতারিত করার চেষ্টা করছে যে 40,000 করে টাকা আমাদের বোনদের লোন দিবে, যে আমাদের দলের বা আমাদের নেত্রীর কোনো অনুমতি ছাড়া এইরকম ছবি ব্যবহার করা যায় না, যেটা আইনত অপরাধ। এবং এইভাবে মানুষকে বিভিন্নভাবে এরা প্রতারিত করছে। এই প্রতারণার যে চক্র, সেই চক্রকে চিহ্নিতকরণ করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের নেত্রীর সম্বন্ধে যারা এইসব ছবি ব্যবহার করছে তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, তার জন্য আমরা একটা লিখিত অভিযোগ জানলাম দলের তরফ থেকে। खबर बहरमपुर से है। कांग्रेस पार्टी के वरिष्ठ नेता और लोकसभा में कांग्रेस संसदीय दल के प्रमुख अधीर रंजन चौधरी ने आज बहरमपुर में एक प्रेस कॉन्फ्रेंस आयोजित की है। इस दौरान उन्होंने कई महत्वपूर्ण मुद्दों पर अपनी राय व्यक्त की। टीएमसी पर निशाना साधते हुए अधीर रंजन चौधरी ने कहा कि ममता राज में आज बंगाल के कोने कोने में बम, बारूद, दुष्कर्म और हत्या का मामला हर रोज देखने को मिल रहा है। टीएमसी नेता बावला सरकार की हत्या में भी टीएमसी के लोगों के ही हाथ है। अगर दुलाल सरकार की पत्नी सही मायने में अपना मुंह खोल देती है तो ममता सरकार की मुश्किलें और बढ़ जाएंगी। इसलिए ममता बनर्जी हर दिन प्रतिदिन अपने टॉप नेताओं को दुलाल सरकार के घर भेजकर उनकी पत्नी को सांत्वना दे रही है। এটা কিছু না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের উৎকট প্রকাশ এগুলো। আপনি কঙ্কালীতলায় যান, শ্মশানতলাতে যান, কবরস্থানাতে যেখানে যাবেন, মিউনিসিপ্যালিটি যান, যেখানে যাবেন, একটা জিনিস দেখবেন, গন্ডগোল যেখানটায় সেখানটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বিষাক্ত পরিণতি। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি কঙ্কালীতলা ঘটনা, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি ভগবানগোলা, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি মালদা, যেখানে যাবেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি কসবা। সারা বাংলা জুড়ে আর মারবার তো লোক নেই, সব তো তৃণমূল দলে ঢুকেই গেছে। চোর, চোরটা, খুনি, অপরাধী সব তৃণমূল দলে। এবার সমস্যাটা যে কি, যখন তৃণমূল দলটা তৈরি হয়েছিল তখন কিছু ভদ্রলোক সামনে সারিতে ছিল, দিদি তারা সৈনিক ছিল। যখন তৃণমূল দলটা তৈরি হয়েছিল মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করবার জন্য দিদি তখন ভালো ভালো লোককে সামনে মোতায়েন করেছিল। আজ তৃণমূল দলের সামনের সারিতে অপরাধীরা, সেদিনে যারা ভদ্রলোক তারা সব পিছনে চলে গেছে। তৃণমূল দলের তৈরির সময় যারা সত্যিকার রাজনীতি করতে গেছিল দিদির সঙ্গ থেকে, তারা আজকে পিছনের সারিতে। যত চোর, চোট্ট, অপরাধী, লুটেরা সব সামনের সারিতে। সমস্যাটা এই জায়গাটাই। এর মাঝে মালদায় গোয়া থেকে আহত 2 শিশু, বন্দুক, বোমা, গুলি সরবরাহ মামলা। একদমই তাই, বন্দুক, বোমা, গুলি তো সরবরাহ বটেই। এই বাংলায় প্রতিদিন অন্য কোনো খবর নেই আমাদের কাছে। হয় বোমা কোথায় চলছে, কোথায় সংঘর্ষ চলছে, কোথায় খুন হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, এছাড়া বাংলায় কি খবর আছে বলুন? আর আমরা তো প্রথম দিন থেকে বলছি যে খুন যেটা মালদায় হয়েছে সেই খুন তৃণমূলের নেতাদের নেতৃত্বে হয়েছে। আমি বলবো তৃণমূল নেতা যিনি খুন হয়েছেন সে স্বর্গীয় দুলাল সরকারের সহধর্মিণীকে, যে আপনি অন্তত স্বামীর মৃত্যুর প্রতিবাদে সবাইকে জানিয়ে দিন
যে আপনি কতটা জানেন এই খুনের নেপথ্যের নায়ক নায়িকাদের, আপনি খুলে জানিয়ে দিন। তৃণমূল ভয় পাচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে, দিদি ভয় পাচ্ছে যে দুলাল সরকারের সহধর্মিনী যদি সবকিছু বলে দেয় দিদির দলের বিপদ বাড়বে। তাই দিদি একের পর এক তার দলের লেফটেন্যান্ট জেনারেল পাঠাচ্ছেন, কখনো মেয়র যাচ্ছে, কখনো মন্ত্রী যাচ্ছে, কি করতে? ম্যানেজ করতে। কাকে? দুলাল সরকারের সহধর্মিনীকে। দুলাল সরকারের সহধর্মিনীকে ম্যানেজ করতে চোরের সাক্ষী গাঁট কাটা করে যাদেরকে পাঠানো হচ্ছে তারা সব জানে। তাই আমি বলবো যে দুলাল সরকার যিনি সহধর্মিনী, যে স্বামীর মৃত্যুর জন্য অপেক্ষা না করে আপনি জানিয়ে দিন যে কারা সেই অপরাধ করেছে। যতটুকু জানেন সারা বাংলার মানুষকে জানানো দরকার, তবেই স্বামীর প্রতি আপনার কর্তব্যবোধ পালিত হয় বলে মনে করি আমরা।